একদমই, মানে পৌর পরিষেবা নিয়ে কথা হলো, যতই হোক আপনি একজন রাজনীতির কারবারি, রাজনীতি নিয়ে কথা হবে না তা তো হতে পারে না। দলীয়ভাবে যেদিন পৌর প্রধান হিসাবে আপনার নাম ঘোষণা হলো, সেই দিনই 16 নম্বর ওয়ার্ডে আপনি বনগাঁর প্রয়াত জননেতা ভূপেন শেঠের যে মূর্তি রয়েছে, হ্যাঁ, শ্মশানের ওখানে, 16 নম্বর নয়, বনগাঁ শ্মশানের ওখানে যে ভূপেন শেঠের মূর্তি রয়েছে, বনগাঁর প্রয়াত জননেতা, তার মূর্তিতে মাল্যদান করেছেন। অথচ বনগাঁয় কান পাতলে শোনা যায় তার পুত্র অর্থাৎ বিদায়ী চেয়ারম্যান গোপাল শেঠের সাথে আপনার নাকি একটু খুঁটোনাটু লেগে আছে, কিন্তু ছবিটা দেখা গেল অন্যরকম। কি বলবেন এটা নিয়ে? দেখেন, রাজনীতিতে কোনো দল নেই রাজনীতির ভিতরে খুঁটিনাটি থাকবে না। এক সংসারে 3 ভাই মারামারি গন্ডগোল, আর রাত্রিবেলা একসঙ্গে যে সব জড়িয়ে একই থালায় খাচ্ছে, এটা কোনো ম্যাটারের মধ্যে আমি চলবো না। আমি ধরি না এগুলো। রাজনীতিতে করতে গেলে এগুলো হয়, ব্যবসাদারের দেখতে পারে না, এগুলো হবেই, এগুলো নো ম্যাটার। আমি সেদিনকে মানে যখনই আমাকে ঘোষণা করলো দিদি আমার নাম, আমি শ্মশানে, আমারই ওয়ার্ড ওটা 5 নম্বর ওয়ার্ড, শ্মশানে আমি পুজো দিতে গিয়েছিলাম। শ্মশান মা খুব জাগ্রত, কিন্তু যে দেখলাম আমি অনেকবারই ওখানে একটা চুল্লি ঝড়ে ভেঙে পড়েছিল। এখন কি পরিস্থিতি, সবসময় তো শ্মশানে হয় না, চুল্লি কি পরিস্থিতি আছে আমি দেখলাম সেটা ভেঙে পড়ে আছে। আমি বিগত চেয়ারম্যানকেও আমি 3টে কপি দিয়েছিলাম যে ওখানে প্রায় 150 ফ্যামিলি বাস করে নদীর ধারে, তারা গরিব মানুষ। এই যে শবদেহগুলো দাহ হচ্ছে, তার এই যে পলিউশনটা, আগে উড়ে আকাশ থেকে দূরে চলে যেত, কিন্তু এখন সেটা মানুষের ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আমি পৌরপ্রধানকে বলেছিলাম, কিন্তু জানি না উনি কোনো কর্ণপাত করেননি, আর্থিক ফান্ড হোক আর যাই হোক। দেখলাম যে শ্মশানের অবস্থা খুব খারাপ, একটা চুল্লির অবস্থা খারাপ, 2টো চুল্লি, একটা স্টপ, আর একটা ওরা বলছে যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। আমার তখন ঈশ্বরের কাছে এসে দেখলাম, তখন ভুবেনবাবু এই বিগত চেয়ারম্যান, আমার যদ্দূর মনে হচ্ছে শঙ্করাড্ডর সময় ওখানে একটা শ্মশান, একটা ইলেকট্রিক চুল্লি করেছিল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আর্থিক প্রচেষ্টায়, এবং জনাব ফেরাদ হাকিম এটা আমাদের পৌরমন্ত্রী উনি এখানে ওপেন করেছিল। সেটা একটা সাংঘাতিক ভালো জায়গা ছিল। এখন শ্মশানটা কিন্তু সে জায়গায় ভালো জায়গায় নেই। আমি বলে দিচ্ছি, আমি শপথ নেওয়ার আগেই বলছি, আমি যতটুকুন আধিকারিকদের কাছ থেকে শুনলাম যে কোনো মুহূর্তে চুল্লি বন্ধ হয়ে যাবে, এবং সেটাকে মেনটেনেন্সের অভাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি যে সব দেহ এই তল্লাটে বনগাঁ, বাগদা, গাইঘাটা, বিভিন্ন গ্রাম থেকে যেসব দেহগুলো আসে, সে তো আমাদেরই ঘরের কেউ না কেউ মারা যাচ্ছে। এটা আমি আজকেই ইও সাহেব, এফও সাহেব এবং আমাদের যারা আছে ইঞ্জিনিয়ারদের নিয়ে এটা কিভাবে মডিফাই করা যায় এবং সেটাকে কি করা যায় সেটা আমি দেখবো। আমরা সমস্ত কাউন্সিলর, আমার ভাইস চেয়ারম্যান নিয়ে, এবং আমাদের জননেতা ছিলেন ভূপেন শেঠ, তিনি 3বারের এমএলএ ছিলেন। এবং আমার যতদূর মনে পড়ে 2006-এই বোধহয় উনি লাস্টবার এমএলএ হয়েছিল, সালটা আমার মনে নেই। উনি কিন্তু তখন আমাদের খুব দুঃসময়, তৃণমূলে আমাদের 29-30 ক্রম হচ্ছিল না, উনি জিতে এসে সেটাকে 30-এ ক্রম হয়েছিল, কিন্তু উনি শপথ নেওয়ার আগে আমাদের দুর্ভাগ্য উনি মারা গিয়েছিলেন। তিনার ওই ভূপেন শেঠের নামে আগের যে চেয়ারম্যান ছিল বিগত দিনে, ওখানে ভূপেন শেঠের নামে শ্মশান, মহাশ্মশান, ভূপেন্দ্রনাথ শেঠ মহাশ্মশান আমার চোখে বাদে, এবং ভূপেনকার একটা মূর্তি ওখানে ছিল। আমি ন্যাচারালি তিনি আমার পিতৃতুল্য, এবং বনগাঁর অনেকেই ওনাকে জননেতা ভাবে। এখন উনি যতদিন মানুষের মনে বেঁচে থাকবেন, আমি সঙ্গে সঙ্গে একটা মালা নিয়ে এসে আমি এটা দিয়েছিলাম। এটা বিতর্কর কিছু নেই, বিতর্ক না হয় ভালো। তিনি ভালো কাজ করে গিয়েছেন, সম্মান জানিয়েছেন। বামফ্রন্টের হারমাত বাহিনীর সঙ্গে লড়ে লাল ফিতেকে ছিঁড়ে বনগাঁর অনেক উন্নয়ন তখন করেছিল। তখন মিডিয়া এত ছিল না, তখন রেডিওয়ে আমরা শুনতাম ভূপেন শেঠ বিধানসভাতে চিৎকার করছে জ্যোতিবাবুর সামনে যে বনগাঁর উন্নয়ন করুন। তাহলে কেন আমি মালা দেবো না? একদম একদম। আমরা আলোচনা অনেকক্ষণ ধরে চলছে, আমি শেষ করব। 2026-এর নির্বাচন, বিধানসভা, গত বিধানসভা লোকসভাতে আপনারা পিছিয়ে রয়েছেন। শুধু বনগাঁ নয়, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা, গাইঘাটা। 26-এর নির্বাচন একটা গুরু দায়িত্ব, কিভাবে সামলাবেন? এই ক্ষত কি সামলে উঠতে পারবেন, কি মনে করেন? দেখুন, একটা বড় প্রশ্ন করল।
দল, আমি দেখেন ভিতরে ডিপ পলিটিক্সটা বুঝি না। আমি সরল সিধা মানুষ, যা বলবো সামনে সামনে। যদি কারোর খারাপ লাগে আমি করজোরে এখনই আগে থেকে ক্ষমা ক্ষমা চেয়ে চেয়ে নিচ্ছি। এবং আমাদের যারা আমাদের দিদিকেও বলছি, উনি তো সারা ভারতবর্ষ সারা পৃথিবীর একটা বিগ পলিটিশিয়ান উঠছে, যার জন্য বিভিন্ন দেশ ওনাকে দেখে সম্মান জানিয়েছে। যে বিভিন্ন প্রকল্প আমাদের যেগুলো দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী, সারা পৃথিবীতে এই প্রকল্প কোনো ঘরে পৌঁছয়নি। আজকে স্বাস্থ্যসাথী, আজকে লক্ষ্মী ভাণ্ডার, আজকে সবুজ সাথী, আজকে একটা মরে গেলে আগে দেখতাম তার সাদা থান পরে তার সন্তান, আমার পয়সা নেই, আমি বাবাকে দাহ করব, আমাকে দুটো তার জন্য সমব্যথী সমব্যথী দিদি করে দিয়েছে। তো এইরকম জনমুখী প্রকল্পগুলোকে আমরা যদি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আমাদের তৃণমূলের যারা লিডার, আমি বলবো না, কর্মীরা আছে, কোথায় আপনার বিজেপি, কোথায় সিপিএম, সব দৌড় মারবে। আমি করজোরে আমি বললাম না, আমি অত বিগ পলিটিশিয়ান না, আমি সরল সিধা ব্যবসাদার ঘরের সন্তান। আমি ব্যবসা করতে করতে ছাত্র রাজনীতির থেকে উঠে এসেছি। আমি এখন কাউন্সিলর দিদি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি বনগাঁ বাগদা গাইঘাটার সমস্ত নেতৃত্বদের বলবো, সমস্ত তৃণমূলের সৈনিকদের বলবো, সাধারণ মানুষকেও বলবো, আমার মা বোনদেরও বলবো, আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসেই ঢুকছে। আমি বলছি না লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে বলে আপনাকে ভোট দিতে হবে, শুধু দিদির মুখ দেখেন। আর বনগাঁ পরিষেবার কি পরিষেবা দিই আমরা দেখেন, বহু জায়গার থেকে বহু জায়গা বনগাঁ পরিষেবা কিন্তু পরিচ্ছন্ন শহর। শুধু আপনাদের কাছে আমি একটাই করজোরে অনুরোধ রাখছি, শুধু বনগাঁ পৌরসভার পাশে থাকেন, 22টা কাউন্সিলরের পাশে থাকেন, সে বিরোধী হোক আর আমাদের ঘরের হোক, আর উপপৌর প্রধান থাকে, আমরা একত্রিত পুলে ঝাঁপিয়ে, এবং আমার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস আমাদের মাথার পরে আছে, সর্বময় দিদি আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের আইকন, এবং বনগাঁ বাগদা গাইঘাটা পঞ্চায়েতের সভাপতি প্রধান, জেলা পরিষদের যারা আছেন তাদেরকে আমি বলছি, ঘরে ঘরে যাব, ঘরে ঘরে মানুষের সুখ দুঃখের কথা শুনবো। 26-এ 5টা বিধানসভা দিদির হাতে তুলে যদি না দিতে পারি, আমি রিজাইন করে চলে যাব। কিন্তু সবাইকে আমার সঙ্গে, আমাদের নেতৃত্বের সঙ্গে থাকতে হবে। কে বিজেপি? দিল্লির থেকে ওরা উড়ে আসে, উস্কানি দিয়ে দাঙ্গাবা দিয়ে চলে যাচ্ছে। কি পরিষেবা দেয় আপনি বলেন? যে আমি আমার ওয়ার্ড দিয়ে আমি দেখছি, এখানে এমএলএ আছে, এমপি আছে। আমাদের দুর্ভাগ্য যে এমএলএ আছে বনগাঁর, এমপি আছেন, তারা আমাদের বাড়িতে কি পরিষেবা দেয়? আমার বনগাঁ পৌরসভা তৃণমূল, ঘরে ঘরে আপনার পরিষেবা চলে যাচ্ছে, মেয়েরা স্বাস্থ্যকর্মীরা ঢুকে যাচ্ছে, আমার ঘরে ঘরে মহিলা সাফাই কর্মীরা ঢুকে যাচ্ছে, সকালবেলা বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণ নাম জপ করে গাড়ি কীর্তন করছে, যাতে ঘুম ভাঙে ভালো কীর্তন শুনে। এবং সেকেন্ড শিফটিং রাজ্য সরকার, আমি কনজারভেন্সি ডিপার্টমেন্ট এখনও আমার হাতে আছে, সেকেন্ড শিফটিং চালু করেছে, যে সন্ধ্যার পরেও আমরা বনগাঁ মানুষকে পরিষেবা দিচ্ছি। একটা জিনিস আমরা বলবো যে কলকাতা, বারাসাত, এত যে এদের মতন তো আমাদের ইনকাম খুব কম, কিন্তু তথাপিও বনগাঁ পৌরসভা বাংলার মুখ্যমন্ত্রী যে কোটাতে যে সিস্টেমে দিচ্ছে, তাতে আমি বলবো যদি বনগাঁবাসী বনগাঁ পৌরসভার পাশে থাকে, কাউন্সিলরদের পাশে থাকে, তাহলে এই রাজনীতি বলেন আর এই নোংরা নীতি বলেন কোনোটাই থাকবে না। আগামী 26-এ তৃণমূলের জয় হবে। একদমই। আমাদের আলোচনা তো আগামীতেও চলতে থাকবে, বিভিন্ন পৌরসভার বিভিন্ন পরিষেবা নিয়ে কথা হলো, কিছু কথা হয়তো বাকি থেকে গেল। আপনারাও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এই নিচে কমেন্টে লিঙ্কেও গিয়েও সেই প্রশ্ন করতে পারেন। আমরা আরেকটু লাস্ট কথা বলবো, আমি বনগাঁ পৌর প্রধানের আজকে আমার অভিষেক দায়িত্ব দেবে। আমি আজকে একটা কথাই বললাম, প্রত্যেকটা 22টা ওয়ার্ডের কাউন্সিলররা এই কথাগুলো বলবে, আমার জেলা সভাপতিও আমার বলেছে। আমরা প্রত্যেক রবিবারে 11টার থেকে 1:30 অবধি আমরা মানুষের সুখ দুঃখের ওখানে আমরা শুনবো, এবং আমার বনগাঁ পৌরসভার একটা কমপ্লেন বক্স আমার ওখানে খাড়া থাকবে। যদি আমার কোনো 22টা ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে কোনো কথা থাকে, যেগুলো বলতে পারছেন না, খামবন্দি করে সিলবন্দি করে ওর মধ্যে দেন, পৌরা প্রধানের নামেও যদি কমপ্লেন থাকে আপনি এটা দেন। আর সবার মাথায় তো প্রশাসন বসে আছে,
প্রশাসনকে আমি বলছি জানিয়ে করুন। এবং আমরা আমাদের 22টা ওয়ার্ডের হয়তো মানুষের দেখেন তো সুযোগ কাজ দিয়ে থাকে, যেসব কাউন্সিলররা থাকবে তাদের প্রত্যেক কোনো ভয় পাবেন না। আমরা ব্যবসাদারের ঘরের সন্তান, একদম সাদাসিধে মানুষ হিসেবে আমি বলছি, চুপ করে আপনি যদি আপনার কাউন্সিলরের সামনে নাও বলতে পারেন, আমার গোপন ঘর আছে, সেখানে এসে বলবেন, আপনাদের কথা শুনবো। 24 ঘন্টার মধ্যে সেটা যদি সম্ভব হয় আমরা করে দেবো। আর একটা শুধু বনগাঁর 22টা ওয়ার্ড নিয়ে আমি বলছি না, অনেক আমি দেখছি যে আমাদের ডেট বার্থ সেকশন নিয়ে মানে এই কিছু অভিযোগ উঠছে, আমার কানে এসছে, আমার ফোনেও করেছে। এটা আমি বলছি আমি 15 দিনের মধ্যে ইয়ে করে দেবো, কারণ ওটা কাছে অনলাইন সিস্টেমে একটা বার্থ অ্যান্ড ডেটের একটা ইয়ে করেছে, সেটা আপনাকে এখন লাগছে। আমি প্রশাসনকেও বলবো যে আপনারা একটু সময় দিন। অনেকে বলছে, ডিআইবি বলছে এটা না হলে হবে না। এটা আমার সুযোগ এসছে তাই আমি বলছি, আমি সবাইকে বলছি একটু সুযোগ দিন, আমাদের 1 মাস সময় দিন, আমরা একদম জিরোতে এনে দেবো এটা। পৌরপ্রধান হিসেবে শপথ নিয়ে প্রথম যে কথাটা বললেন দিলীপবাবু, সেটা হচ্ছে স্বচ্ছতা আনতে পৌরসভাতে কমপ্লেন বক্স চালু করছেন। অর্থাৎ সেখানে যদি পৌরসভার কাউন্সিলর শুধু নন, পৌরপ্রধানের বিরুদ্ধেও কোনো অভিযোগ থাকে, পৌর নাগরিকেরা সেই অভিযোগ খামবন্দি করে কমপ্লেন বক্সে দিতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে সেই সমস্যার সমাধান হবে বলেই আশ্বাস দিলেন। এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনোখানে অন্য কোনো খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সব্যসাচীর সাথে আমি সোমনাথ ছিলাম আপনাদের সাথে। এখনকার মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে আবার। নমস্কার।